হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল। আজ আমি তোমার সামনে নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপার থেকে বেশ কিছু ডু অ্যাজ ডাইরেক্টেডের কিছু গ্রামার। তো দেখো, তোমাদের তো মাধ্যমিক পরীক্ষা প্রায় আসন্ন এবং আমি আশা রাখছি যে তোমরা ফুললি প্রিপেয়ার রয়েছো। তাও তোমাদের যদি এই গ্রামারের পোর্শন থেকে কোনো সমস্যা থাকে, তার জন্য কী করছি আমি এই ডু অ্যাজ ডাইরেক্টেড থেকে বেশ কিছু পেজ থেকে কী করছি, কিছু গ্রামার নিয়ে এসেছি তোমাদের জন্যই। যেমন আমি পেজ নাম্বার 25 নিয়েছি, 75 নিয়েছি, 107 নিয়েছি এবং 130 নিয়েছি। এখানে আমার মোট 12টি গ্রামার রয়েছে। তো ফার্স্ট দেখে নেব আমার যে প্রথম যে আমার এক্সাম্পল রয়েছে তা হচ্ছে ডাজ সি সিং এ সং, যা একটি ভয়েস চেঞ্জ। দেখো, ডাজ সি সিং এ সং, এখানে এই বাক্যটিকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব তোমরা দেখে নাও। তো বাক্যটি আমার আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যতে। সেক্ষেত্রে কোনো প্রশ্নবোধক বাক্যকে যখন আমরা কোয়েশ্চেন করব, যখন তাকে আমরা প্যাসিভ ভয়েস করব, তখন কিভাবে করব তোমাদের ফলো রাখবে। তো ভয়েস চেঞ্জ করতে গেলে আমার যে ফার্স্ট কাজ তা হচ্ছে যে দেখব বাক্যটি কোন টেন্সে রয়েছে। এখানে ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমরা জানি ডু আর ডাস প্রেজেন্ট টেন্স, ডিড পাস্ট টেন্স। যেহেতু এখানে ডাস দেওয়া রয়েছে, ডাস প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, তাহলে বুঝে গেছি যে বাক্যটি আছে প্রেজেন্ট টেন্স। ধরো বাক্যটি এখানে কোয়েশ্চেন দেওয়া আছে, এই বাক্যটিকে যদি আমরা অ্যাসার্টিভ করতাম তাহলে কি হতো? অবশ্যই হতো সি সিংস এ সং, তাই না? তো দেখলাম প্রেজেন্ট টেন্স রয়েছে। এবার দেখব যে বাক্যটি এখানে কোন ভয়েসে রয়েছে। দেখো, আমরা জানি যে প্যাসিভ ভয়েস মানে হচ্ছে একটি বিভার্ব থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে। তো এই বাক্যটির মধ্যে কোথাও কোনো বিভার্ব দেওয়া নেই, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি কোথাও দেওয়া নেই গো। তাহলে বাক্যটিতে বিভার্ব পেলাম না আমরা। এবার দেখব বাক্যতে ভার্বের 3 নম্বর রূপ আছে কি না। কোথাও দেখো কোনো ভার্বের থার্ড ফর্ম দেওয়া নেই গো, এখানে ভার্বটি আছে V1 ফর্মেতে। তাহলে বুঝে গেলাম বাক্যটি আছে অ্যাক্টিভ ভয়েসেতে, প্যাসিভ ভয়েসে দেওয়া নেই। তো আমাকে প্যাসিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রথম কাজ কি আমার? যা ছিল সাবজেক্ট তা হবে অবজেক্ট, যা ছিল অবজেক্ট তা হবে সাবজেক্ট। তাহলে এখানে সি হচ্ছে সাবজেক্ট, কর্তা। এবার বাক্যের ভার্বকে আমরা যখন হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করি তখন আমাদের অবজেক্ট বের হয়। তো প্রশ্ন করো, সি সিংস হোয়াট? উত্তর আসছে কি না, সি সিংস এ সং। সেক্ষেত্রে আমরা বুঝলাম যেখানে এ সং হচ্ছে অবজেক্ট। এবার কাজ কি? যা ছিল আমার অবজেক্ট তা হবে আমার সাবজেক্ট, তাহলে এ সং করলাম। যা ছিল আমার সাবজেক্ট তা হবে অবজেক্ট, এবং যেহেতু এখানে প্রোনাউন রয়েছে এর ফর্ম চেঞ্জ হবে, কারণ এখানে সি হচ্ছে সাবজেক্টিভ ফর্মে রয়েছে। যখন তাকে আমরা নিয়ে আসছি অবজেক্ট অংশেতে, তখন তার ফর্ম চেঞ্জ হয়ে যাবে অবজেক্টিভ ফর্ম। সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, এবং আগে অবশ্যই বাই বসবে, তাহলে বাই হার এফডি করলাম। এবার কি করব? যেহেতু এই বাক্যটিতে দেখো এ সং হচ্ছে, এখানে সাবজেক্ট এসছে, তাহলে প্রেজেন্ট টেন্সেতে একটি সাবজেক্ট বলছে, তাই এখানে কি করব আমরা? এখানে প্রথমে হেল্পিং ভার্ব বা বিভার্ব ইজ নিয়ে আসবো। তাহলে ইজ প্রথমে এসছে আমার। ইজ কেন এসছে? কারণ প্রেজেন্ট টেন্সে এখানে সাবজেক্ট রয়েছে সিঙ্গুলার ফর্মে, তাই এখানে ইজ নিয়ে এলাম। যদি এখানে প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটা প্লুরাল থাকতো, ধরো লেখা রয়েছে সাম সংস, তখন কি হতো? তখন তাকে আমরা অবশ্যই করতাম আর সাম সংস, তখন ঠিক এইভাবে আসতো। তাহলে ইজ এ সং হলো, আমি বিভার্ব পেয়েছি, আমি সাবজেক্ট পেয়েছি, এখানে আমি অবজেক্ট পেয়েছি। এবার আমার বাকি রইল ভার্বের 3 নম্বর রূপটা। এখানে সিং হচ্ছে ভার্বের 1 ফর্ম, থার্ড ফর্ম কী হবে? সাং, SUNG। তাহলে হলো আমার ইজ এ সং সাং বাই হার। এবার যেহেতু বাক্যটি আমার ছিল প্রশ্নবোধক বাক্যতে, সেক্ষেত্রে অবশ্যই আমরা উত্তরের শেষেতে এটি কোয়েশ্চেন মার্ক দেবো। যদি আমরা কোনোভাবে এই কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে যাই তো তোমাদের নাম্বার কিন্তু অবশ্যই কাটা যাবে, এটা খেয়াল রেখো। তাহলে হয়ে গেল আমার ইজ এ সং সাং বাই হার। এবার দেখো
ধরো ডাস দেওয়া নেই, দেওয়া রয়েছে ডিড, অর্থাৎ বাক্যটি আছে পাস্ট টেন্সেতে। তখন কি করব আমরা? দেখো, তখন এখানে জাস্ট এই ইজটা পাল্টে হয়ে যাবে ওয়াজ। তখন হবে যে ওয়াজ এ সং সাং বাই হার। ধরো আবার ডিড দেওয়া রয়েছে, এখানে আছে সাম সংস, তখন কি হবে? তখন হবে যে ওয়ার সাম সংস সাং বাই হার। তাহলে এই গেল আমাদের প্রথম এক্সাম্পল। তো এবার চলে আসি আমাদের নেক্সট এক্সাম্পল। দেখো এখানে একটি ন্যারেশন চেঞ্জ রয়েছে, তা হচ্ছে দ্য ক্রাউড সেড, কমা ডবল কোট, লং লিভ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ফুল স্টপ, কোটেশন শেষ। তো যে কোনো ন্যারেশন চেঞ্জ করার প্রথমে আমায় দেখতে হবে তা হচ্ছে যে এখানে এই বাক্যটি কোন স্পিচে দেওয়া রয়েছে। এটি আছে কি ডাইরেক্ট স্পিচ, না এটি ইনডাইরেক্ট স্পিচে দেওয়া রয়েছে। আমরা জানি কোনো একটি বাক্য যদি ডবল কোটের মধ্যে থাকে তখন তা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এবার এই ডাইরেক্ট স্পিচের মোট দুটি অংশ থাকে, এক হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং যেটি ডবল কোটের মধ্যে রয়েছে তখন তাকে বলা হয় রিপোর্টেড স্পিচের অংশ। তাহলে এটি হলো রিপোর্টিং ভার্ব, এটি রিপোর্টেড স্পিচ। তো এবার দেখব আমরা যেখানে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে দেওয়া রয়েছে। এখানে ভার্বটি আছে অবশ্যই পাস্ট টেন্স সেডেতে, সেক্ষেত্রে বুঝলাম যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে দেওয়া রয়েছে। এবার দেখবো আমরা যে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে রয়েছে। এখানে দেওয়া রয়েছে কি যে লং লিভ, এখানে লিভ আছে, লিভ দেখছে কি ভার্বের ওয়ান ফর্ম, অর্থাৎ বাক্যটি রয়েছে আমার বুঝলাম প্রেজেন্ট টেন্সে। তাহলে এ আছে পাস্ট টেন্স, এ আছে প্রেজেন্ট টেন্স। এবার কথা হচ্ছে যখন এই যে বাক্যটি এখানে রয়েছে এটি কোন সেন্টেন্স দেখব, অর্থাৎ এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, না ইন্ট্রোগেটিভ, না ইম্পারেটিভ, না অপটেটিভ, না এক্সক্লেমেটরি সেন্স দেখব আমরা। তো দেখো লং লিভ দ্য প্রেসিডেন্ট বলছে, অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হন। কি বাক্যটা? এটা একটা উইশ বা প্রেয়ার, অর্থাৎ কি এটা ইচ্ছা বোধক বাক্য, যেখানে একটা উইশ করা হচ্ছে, একটা প্রেয়ার করা হচ্ছে। কি বলছে? যে আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হন। সেক্ষেত্রে অবশ্যই ভাবতে হবে আমাকে একটি মেয়ে রয়েছে, একটি মেয়ে এখানে রয়েছে। যখন উইশ করা হয় কীভাবে তখন উইশ করা হয় যে মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, এরকম বলা হয় না? সেক্ষেত্রে কী ভাববো আমরা, একটি আগে মেয়ে রয়েছে যেখানে উজ্জ্ব রয়েছে। তো এবার কাজ হচ্ছে আমার যে যেহেতু এটা উইশ করছে, ফলে আমরা কি লিখব? উত্তর লিখব যে দ্য ক্রাউড উইশড, দ্য ক্রাউড উইশড। আমরা জানি যে কমা কোটেশন উঠে যাবে আমার যখন তাকে করছে আমরা ইনডাইরেক্ট স্পিচ, দিয়ে হয়ে যাবে দ্যাট, ফলে করলাম দ্য ক্রাউড উইশড দ্যাট। তারপর দেখব আমরা যে এখানে এই বাক্যটি এখানেতে সাবজেক্ট কোনটি। এখানে অবশ্যই দ্য প্রেসিডেন্ট সাবজেক্ট, সেক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্টকে নিয়ে আসব, কারণ বাক্যটি যে সেন্টেন্সে থাক না কেন তাকে আমরা অবশ্যই করব অ্যাসার্টিভ সেন্টেন্সেতে। সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট আসবে, ফলে লিখলাম দ্যাট দ্য প্রেসিডেন্ট, দ্যাট দ্য প্রেসিডেন্ট। এবার আসবে মাইট, মেয়ে ছিল, মেয়ের পাস্ট ফর্ম মাইট হবে, কারণ রিপিটিং ভার্বটি পাস্ট টেন্স ছিল। সেই পাস্টের এমন জোর যে প্রেজেন্টকে পাস করে দেবে, অর্থাৎ মেয়েকে পাস করে দিল। এখানে মেয়ে কিন্তু উজ্জ্ব রয়েছে, তাহলে দ্য ক্রাউড উইশড দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট, বাকি অংশ বসে আমার যে মাইট লিভ লং, মাইট লিভ লং। তাহলে এই হলো আমার উত্তর। দ্য ক্রাউড সেড লং লিভ দ্য প্রেসিডেন্টের উত্তর এসছে দ্য ক্রাউড উইশড দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট লিভ লং। প্রথমে সাবজেক্ট, তারপরে আমার ভার্ব আসবে, তারপরে বাকি অংশ বসবে। এবার আসছে আমাদের 3 নম্বর যে এক্সাম্পল, তা হচ্ছে দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিমেলস।
দ্য ডগ ইজ দ্য মোস্ট faithful of all animals. তো কোশ্চেন এখানে দেওয়া রয়েছে যে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ এখানে প্রথম দেখে নেব যে বাক্যটি কোন ডিগ্রিতে দেওয়া রয়েছে এবং তারপর সেটিকে যে কোনো একটি ডিগ্রিতে জাস্ট ট্রান্সফর্ম করলেই হবে। তো আছে এখানে আমার দা আছে এবং মোস্ট ফেথফুল আছে, মানে আমরা বুঝলাম বাক্যটি এখানে দেওয়া রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে। তো তাকে আমরা প্রথম করব আমরা পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি মানে কি, অবশ্যই অ্যাজ একটি অ্যাডজেক্টিভের মূল ফর্ম বসবে এবং আবার অ্যাজ বসবে, অর্থাৎ অ্যাজ অ্যাডজেক্টিভ ফিরে আবার অ্যাজ বসবে, এটি আমাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে দেখছি আমরা এখানে ফেথফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তার অর্থ হচ্ছে এখানে অ্যাজ ফেথফুল অ্যাজ এই কথাটা নিয়ে আসবো। তো যাহামাক তো করলে হবে না কো, তো এটি নিয়ম রয়েছে, এটা ফর্মুলা রয়েছে যে কীভাবে করি আমরা। তো প্রথম নিয়ে আসি আমরা নো আদার কথাটিকে। যখন তাকে করছি আমরা পজিটিভ ডিগ্রি কি করব, ফার্স্ট আমরা নিয়ে আসবো নো আদার এই কথাটিকে। নো আদার কী নেবে না, অবশ্যই এটি কমন নাউন নেবে যা হচ্ছে অ্যানিমেল। তাহলে নো আদার অ্যানিমেল, অবশ্যই এখানে এই অ্যানিমেলটি সিঙ্গুলার ফর্মে থাকবে এবং তার সঙ্গে যে ভার্বটি করব আমরা তাও অবশ্যই সিঙ্গুলার ফর্মেই থাকবে। তাহলে নো আদার অ্যানিমেল ইজ, নো আদার অ্যানিমেল ইজ, এবার আসবে আমাদের অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ ফেথফুল অ্যাজ। তাহলে নো আদার অ্যানিমেল ইজ অ্যাজ ফেথফুল অ্যাজ দ্য ডগ, অ্যাজ দ্য ডগ, এই হলো আমার পজিটিভ ডিগ্রি। এবারে কি করবো আমরা কম্পারেটিভ ডিগ্রিতে। দেখো কী করবো আমরা, দ্য ডগ ইজ যেমন এখানে আছে তেমন বসাবো আমরা, দ্য ডগ ইজ বসিয়ে দিলাম। এখানে দা ছিল, আমরা জানি দা কোথায় বসে, দা অবশ্যই বসে সুপারলেটিভ ডিগ্রি করার সময়, সেক্ষেত্রে এখানে দা এখান থেকে উঠে যাবে এবং এখানে মোস্ট আছে, মোস্ট হয়ে যাবে মোর। তাহলে দ্য ডগ ইজ মোর ফেথফুল, দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার, দ্যান এনি আদার এই কথাটি বসে কম্পারেটিভ ডিগ্রি করার সময়। দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার অ্যানিমেল, দ্যান এনি আদার অ্যানিমেল, অ্যানিমেল এখানে অবশ্যই আমরা অ্যানিমেলটাকে রাখবো সিঙ্গুলার নাউনতে। কারণ কি না, দ্যান এনি আদার এই কথাটি সবসময় সিঙ্গুলার নাউনকে নেবে, সেক্ষেত্রে কী করবো আমরা দ্যান এনি আদার অ্যানিমেল রাখবো, আমরা কিন্তু অ্যানিমেলস করবো না। তাহলে প্রথম উত্তর কী হলো, নো আদার অ্যানিমেল, সবসময় নো আদার কী নাই না সিঙ্গুলার কমন নাউনকে নেবে, তাহলে নো আদার অ্যানিমেল সিঙ্গুলার ভার্ব নেবে, ইজ হবে অ্যাজ ফেথফুল অ্যাজ দ্য ডগ, দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার অ্যানিম্যাল হবে। এবার আসছে আমাদের পরবর্তী যে এক্সাম্পল, তা হচ্ছে 75 পেজের। দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। The teacher said to the students, comma quotation, why everybody, why is everybody, why is everybody লেট টুডে। এই হচ্ছে আমার প্রশ্ন, একে করবো আমরা ইনডাইরেক্ট স্পিচেতে। দেখো প্রথম কাজ কি আমার না, এখানে দেখছি আমরা কমা কোটেশনের যে বাইরের অংশ রয়েছে,
তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং যা রয়েছে কোটেশনের মধ্যের অংশ তাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ। তো ফার্স্ট দেখব যে এই রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে। এখানে সেড টু আছে পাস্ট টেন্সে এবং রিপোর্টেড স্পিচ রয়েছে প্রেজেন্ট টেন্সে। তাহলে আমার নিয়ম হচ্ছে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্স থাকে, এই পাস্ট টেন্সের এত জোর হয় যে প্রেজেন্টকে পাস্ট করে দেয়, অর্থাৎ এখানে ইজডি অবশ্যই পাস্ট হবে। তো তার আগে দেখছি এখানে আমরা বাক্যটি দেওয়া রয়েছে কোয়েশ্চেন মূলক বাক্যতে, অর্থাৎ বাক্যটি আছে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে প্রথম কাজ কি, আমার প্রথমে সেড টু ছিল, সেড টু উঠে গিয়ে হয়ে যাবে আমার আস্কড। তাহলে উত্তর কি হবে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস। এবার দেখো এখানে এই কমা কোটেশনে উঠে কিন্তু আমরা দ্যাট বসাবো না। কেন বসাবো না? কারণ কোনো প্রশ্নবোধক বাক্যেতে যে WH ওয়ার্ড থাকে সেই WH ওয়ার্ডে বসে যায়, অর্থাৎ এখানে হোয়াইটে বসে যাবে, কোনো দ্যাট বা অন্য কোনো কিছু ওয়ার্ড এখানে আসবে না। তাহলে দ্য টিচার আস্কড কেন করলাম, এখানে কোয়েশ্চেন মার্ক ছিল, এখানে সেড টু ছিল, তাহলে সেড টু উঠে গিয়ে এখানে আস্কড হলো। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, এখানে হোয়াই কেন করলাম, এখানে আমরা জানি যে কমা কোটেশন উঠে যাবে যে দ্যাট হয়, কিন্তু এখানে যেহেতু বাক্যটি রয়েছে প্রশ্নবোধক বাক্যতে, তাই এখানে কি হয় না, হয় ইফ বা হোয়েদার হয়, অথবা যদি কোনো WH ওয়ার্ড দেওয়া থাকে তাই বসে যায়। তাহলে এখানে WH ওয়ার্ড দেওয়ার জন্য এখানে হোয়াইটে বসালাম আমরা। তো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই করলাম। এবার নিয়ম কি দেখব যে এই বাক্যতে সাবজেক্ট কে রয়েছে, এখানে সাবজেক্ট অবশ্যই এভরিবডি। তাহলে লিখব যে হোয়াই এভরিবডি, কারণ আমরা জানি যে বাক্যটি যে সেন্টেন্সে থাক না কেন, যখন তাকে আমরা উত্তর করছি তখন অবশ্যই তাকে করবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে ভার্ব নিয়ে আসবো, লাস্টে আমরা ফুল স্টপ নিয়ে আসবো। তাহলে কী লিখছি আমরা, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই এভরি ওয়ান, না এখানে এভরিবডি ছিল, হোয়াই এভরিবডি। এবার দেখো এখানে ইজ ছিল কিন্তু এখানে পাস্ট টেন্স ছিল। আমি কি বলেছি যে রিপোর্টিং ভার্বের পাস্টের এমন জোর কিন্তু পাস্ট করে দেবে, তাই কি হবে, ইজড হয়ে যাবে ওয়াজ। তাহলে হোয়াই এভরিবডি ওয়াজ, এখানে এভরিবডি সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ নিল, এটা প্লুরাল হলে এটি ওয়ার হতো। তাহলে কি লিখলাম, এভরিবডি ওয়াজ দিয়ে লেট আর আছে টুডে হয়ে যাবে দ্যাট ডে ফুল স্টপ। এ হলো আমার উত্তর। তো উত্তর কী বেরোলো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। চলে আসছি আমাদের পরের এক্সাম্পল, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট। দেখো বলেছে যে করতে আমাকে সিম্পল সেন্টেন্স। তো ফার্স্ট দেখব কাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। যে সমস্ত বাক্যের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। কিন্তু দেখো এখানে মোট দুখানা বাক্য রয়েছে, একটা হচ্ছে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আর পরে রয়েছে হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, যার অর্থ হচ্ছে এখানে কিন্তু দুখানা ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু আমায় করতে হবে একটি ফাইনাইট ভার্ব এবং একটি মাত্র সাবজেক্ট। সেক্ষেত্রে আমরা বাক্যটা জয়েন এমনভাবে করব যেন বাক্যতে একটি সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্বই আসে। দেখো এই বাক্যটা আমি এভাবে লিখি আমরা যে হি ইজ নট অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ। দেখো লিখছি আমরা যে হি ইজ নট অ্যাফ্রেড, সে ভীত নয়, হি ইজ নট অ্যাফ্রেড, সে ভীত নয়, হি ইজ নট অ্যাফ্রেড অফ স্পিকিং দ্য ট্রুথ। এবার দেখো এখানে এই বাক্যের মধ্যে একটি সাবজেক্ট একটি এখানে ফাইনাল ভার্ব হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটি হলো আমাদের উত্তর। পরে আসছে আমরা সামওয়ান রোড দ্য লেটার ইন দ্য 90th century। দেখো যখন এই বাক্যটিকে আমরা ভয়েস চেঞ্জ করব, আমরা জানি কি যখন প্যাসিভ ভয়েসেতে তোমার অবজেক্ট দেওয়া থাকে না
ঠিক আছে, তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে আমরা কিছু অবজেক্ট এভাবে নিয়ে আসি সামওয়ান বা সামথিং বা সামবডি রূপে। তো এখানে রয়েছে সামওয়ান রোট দ্য লেটার ইন দ্য 19th century। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সামওয়ান অবশ্যই সাবজেক্ট, এখানে ভার্বের টু ফ্রম দেওয়া রয়েছে, এবং যখন আমরা ভার্বকে প্রশ্ন করছি হোয়াট আর হোম দিয়ে, কি উত্তর আসছে? সামওয়ান রোট হোয়াট, উত্তর আসছে দ্য লেটার। তাহলে এখানে অবজেক্ট রয়েছে আমার দ্য লেটার। তাহলে ফার্স্ট কাজ কি আমার, যা ছিল আমার অবজেক্ট তা হবে সাবজেক্ট, তো করছি দ্য লেটার, দ্য লেটার আমরা নিয়ে এলাম, হয়ে গেল আমার সাবজেক্ট। এবার কি হবে, এটা বিভার্ব নিয়ে আসবো আমরা। তো বাক্যটি ছিল আমার পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে একটা চিঠি এখানে বলছে, তাহলে কী হবে? ওয়াজ নিশ্চয়ই। তাহলে পাস্ট টেন্সে একটি বললে ওয়াজ হয়, বেশি বললে ওয়ার হতো। দ্য লেটার ওয়াজ হলো, আমার বিভার্ব বসলো। এবার কি কাজ আমার? থার্ড ফর্ম নিয়ে আসা। তো দেখো এখানে রোট ছিল ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মের কি হয় না রিটেন হয়, WRITTEN। তাহলে হয়ে গেল দ্য লেটার ওয়াজ রিটেন। এবার দেখো আমরা কিন্তু সামওয়ানকে আর লিখবো না, ঠিক আছে, কী হ্যাঁ লিখবো আমরা না লিখবো দ্য লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century, ইন দ্য 19th century। এখানে আমার সামওয়ান লেখার কোনো প্রয়োজন নেই কো। তাহলে সামওয়ান, সামথিং বা সামবডি এইরূপ কোনো সাবজেক্ট থাকলে তাকে আমরা এখানে লেখার কোনো প্রয়োজন থাকবে না কো। তাহলে কী লিখলাম? দ্য লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। এবার আসছে আমাদের 7 নম্বর গ্রামার, তা হচ্ছে দ্য টিচার সেড টু দ্য বয়েজ ডোন্ট বি ক্রুয়েল টু দ্য স্ট্রিট ডগস। তো প্রথমে দেখছি আমরা আমাদের যে রিপোর্টিং ভার্বটি রয়েছে তাখানে পাস্ট টেন্স, সেটুখানে পাস্ট টেন্স রয়েছে। এবার দেখছি যে রিপোর্টেড স্পিচ রয়েছে, অর্থাৎ কোটেশনের মধ্যে যে অংশ রয়েছে যে ডোন্ট বি ক্রুয়েল টু দ্য স্ট্রিট ডগস, এটা কোন ধরনের বাক্য? এটি কিনা অবশ্যই একটা উপদেশমূলক বাক্য, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে টিচার আমাদেরকে উপদেশ দিচ্ছেন, এখানে টিচার বালকদেরকে উপদেশ দিচ্ছেন। তিনি কি বলছেন? যে ডোন্ট বি ক্রুয়েল টু দ্য স্ট্রিট ডগস। তাহলে কী করবো আমরা? অবশ্যই লিখব দ্য টিচার অ্যাডভাইসড, ADVIACD, কোনোভাবে কিন্তু সিডি নয় কো, অর্থাৎ দ্য টিচার ADVICED কোনো ওয়ার্ডই হয় না কো। হ্যাঁ অ্যাডভাইস হয়, ADVIC হয়, যা নাউন ফর্ম, কখনোই কিন্তু ADVICD হয় না কো। এখানে অ্যাডভাইসের ভার্ব ফর্ম হচ্ছে অ্যাডভাইস, ADVIAC। তাহলে কী লিখলাম? দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয়েজ। যেহেতু এখানে ডোন্ট ছিল, ফলে কী করবো আমরা? এখানে নট লিখবো। কী লিখবো? যে দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়েজ নট টু বি ক্রুয়েল টু দ্য স্ট্রিট ডগস, স্ট্রিট ডগস। এ হলো আমার আনসার। এবার আসছে আমাদের পরবর্তী যে গ্রামার, তা হচ্ছে সচিন টেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। দেখো এটা খেয়াল করে তোমরা দেখো, এর আগের যে আমরা ডিগ্রি করলাম সেখানে কিন্তু ওয়ান অফ দ্য কথাটা ছিল না, আগের বাক্যটি ছিল সুপারলেটিভ ফর্মেতে, কিন্তু সেখানে ওয়ান অফ দ্য ছিল না কো। এবার ওয়ান অফ দ্য আর শুধু দ্যের মধ্যে পার্থক্য কী আছে? ওয়ান অফ দ্য আর শুধু দ্যের মধ্যে এখানে কী পার্থক্য হতে পারে? অর্থাৎ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এবং শুধু দ্য গ্রেটেস্ট। ধরো বলছি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এবং দেয়ার রয়েছে দ্য গ্রেটেস্ট, এখানে কি পার্থক্য রয়েছে দেখো। যখন বলছি ধরো ক্লাসের মধ্যে রাম, শ্যাম এবং যদু রয়েছে, আমি বললাম যে রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে কি সব থেকে সেরা যদি কেউ হয় তা হচ্ছে রাম, ঠিক আছে। যখন কথাটা বলছি দ্য বেস্ট, রাম ইজ দ্য বেস্ট বয়, মানে কি মানে ওর থেকে আর কেউ সেরা নেই কো, ওই সব থেকে সেরা। যখন আমি বলছি আর ঘুরিয়ে যে রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট, যার অর্থ হচ্ছে এই তিনজনের মধ্যে হয়তো অন্য কেউ একজন তার থেকেও সেরা হতে পারে,
ঠিক আছে। যখন বলছি যে ওয়ান অফ দ্য গ্রেটস মানে কি না অন্যতম একজন মহান, অর্থাৎ এমন মহান হয়তো আরও অনেকে আছেন, তার মধ্যে সচিন টেন্ডুলকার অন্যতম একজন। আর যখন আমরা লিখব দ্য গ্রেটেস্ট মানে কি মানে ওনার থেকে আর কেউই গ্রেট নেই কো। ঠিক আছে, তাহলে বাক্য কী রয়েছে? বাক্য রয়েছে সচিন টেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। আমায় করতে হবে কম্পারেটিভ ডিগ্রি। এবার দেখো আমরা জানি কি যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব এই ধরনের বাক্যের, তখন ফার্স্ট যেমন আমার আছে সাবজেক্টটি বসিয়ে দেব। তাহলে লিখব সচিন টেন্ডুলকার, টেন্ডুলকার ভার্ব বসাবো ইজ। এবার কি হবে? এবার এখান থেকে ওয়ান অফ দ্য কথাটা উঠে যাবে, শুধু হবে কি গ্রেটার। কারণ কি না গ্রেটেস্টের যে কম্পারেটিভ ফর্ম তা হচ্ছে গ্রেটার, GREATER। তাহলে হলো আমার কি না সচিন টেন্ডুলকার ইজ গ্রেটার। দিয়ে এবার যেমন আমাদের নিয়ম দ্যান বসে, কিন্তু এখানে দ্যান এনি আদার বসবে না, কথা এখানে আসবে দ্যান মোস্ট আদার অথবা দ্যান মেনি আদার। তাহলে কী লিখব? সচিন টেন্ডুলকার ইজ গ্রেটার দ্যান মেনি আদার আছে আমার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে মেনি আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। এই হলো আমাদের আনসার। এবার ধরো এটি বাক্য দেওয়া রয়েছে, ধরো বলছি যে রাজা ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ, অবশ্যই বয়েজ হবে, টলেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস। যার অর্থ হচ্ছে যে রাজার থেকে আরও টলেস্ট বয় বা টল বয় ক্লাস থাকতে পারে, অর্থাৎ একই সেন্স এখানেতেও। যখন একে আমরা করব কম্পারেটিভ তখন কীভাবে করবো? একদম পুরো সেম প্রসেসে করব। কী লিখব? জাস্ট লিখব যে রাজা ইজ টলার, রাজা ইজ টলার দ্যান মেনি আদার বয়েজ ইন আওয়ার ক্লাস। রাজা ইজ টলার দ্যান মেনি আদার বয়েজ বা মোস্ট আদার বয়েজ ইন আওয়ার ক্লাস। এবার আসছে আমাদের যে 9 নম্বর এক্সাম্পল, এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার। আমায় করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার। তো বাক্যটি করতে হবে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স। তো ফার্স্ট জানবো কাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। দেখো যে সমস্ত বাক্যের মধ্যে একটি মেন ক্লজ এবং এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ থাকে তা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কি বললাম? যে সমস্ত বাক্যের মধ্যে একটি মেন ক্লজ এবং এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ থাকে তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখো এখানে এই বাক্যতে কিন্তু জাস্ট একটাই ক্লজ রয়েছে, ঠিক আছে। তাহলে যখন এই বাক্যটিকে আমরা একটি মেন ক্লজ করব এবং আরেকটি করতে হবে আমাকে সাবঅর্ডিনেট ক্লজ, তারপর তা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই যে এ লস্ট মোমেন্ট, যেখানে লস্ট হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, একে আমরা কি করব? একে আমরা করব যে এ মোমেন্ট একটি মুহূর্ত, হুইচ এ মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার। অর্থাৎ যে মুহূর্ত হারিয়ে গিয়েছে তা কিন্তু হারিয়ে গেছে চিরকালের জন্য। তাহলে এ মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার। এবার দেখো আমার বাক্যটা কী ছিল? এ লস্ট মোমেন্ট, একে আমরা ভেঙে করলাম একটি এ মোমেন্ট হুইচ ইজ লস্ট। এখানে এই হুইচ ইজ লস্ট এই অংশ হচ্ছে আমার সাব অর্ডিনেট ক্লজ, হুইচ ইজ লস্ট, যেখানে আবার এ মোমেন্ট ইজ লস্ট ফর এভার হচ্ছে আমার মেন ক্লজ। তাহলে বাক্যটি ছিল আমার এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার। যখন তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করলাম সেখানে আমাকে কি বললাম? একটি আমাকে নিয়ে আসতে হবে মেন ক্লজ
এবং একটি নিয়ে আসতে হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এ লস্ট মোমেন্টকে ভাঙলাম আমরা, লিখলাম না এ মোমেন্ট একটা মুহূর্ত যেটি হারিয়ে গিয়েছে চিরকালের জন্য। তাহলে ইজ লস্ট ফর এভার। পরবর্তী যে গ্রামারটা আসছে, দ্য ম্যান সেড টু মি ডু ইউ নো হোয়ার শি লিভস। দ্য ম্যান সেড টু মি ডু ইউ নো হোয়ার শি লিভস। আবার দেখো এখানে কোশ্চেনও রয়েছে। তাহলে ফার্স্ট দেখবো আমরা যে রিপোর্টিং ভার্ব কোন টেন্স রয়েছে, সেড টু আছে পাস্ট টেন্সেতে। আচ্ছা, রিপোর্টেড স্পিচ কোন টেন্সে রয়েছে, এটি আছে প্রেজেন্ট টেন্সেতে। তাহলে পাস্টের এমন জোর, একে পাস্ট করে দেবে। দেখো লিখব দ্য ম্যান আস্কড মি। কেন আস্কড করলাম, কারণ বাক্যটি আছে আমার প্রশ্নবোধক বাক্যতে, লাস্টকালে কোয়েশ্চেন মার্ক আছে, তাই আস্কড করলাম, দ্য ম্যান আস্কড মি। এবার দেখো যেমন আগের যে বাক্যটি করলাম না একটু আমরা, যেখানেতে তোমাদের কী ছিল, হোয়াই ছিল, তাই না? এই যে এখানে হোয়াই ছিল, সেখানে আমরা হোয়াই বসিয়েছিলাম। কিন্তু দেখো এখানে এই বাক্যটিতে ডু রয়েছে, কোনো WH ওয়ার্ড দেওয়া নেই। তাই কী করবো আমরা, এখানে অবশ্যই আমরা ইফ বা ওয়েদার নিয়ে আসবো। দ্য ম্যান আস্কড মি, এখানে কমা এবং কোটেশনে উঠে গিয়ে আমরা ইফ বা ওয়েদার কথাটা নিয়ে আসবো। তাহলে আস্কড মি ইফ। আবার খুঁজবো যে বাক্যটিতে সাবজেক্ট কী রয়েছে, এখানে অবশ্যই সাবজেক্টকে না ইউ, এখানে ইউকে অবশ্যই আমি। তাহলে এখানে ইউকে না মি হচ্ছে ইউ। তাহলে আমরা লিখব এখানে আই করে, কারণ কি এখানে আই এই জন্য হলো যে বাক্যটিকে আমরা সাবজেক্টে রাখছি, অর্থাৎ এখানে ইউকে আমরা সাবজেক্ট ফর্মে রাখছি, যে ইউ হচ্ছে মি। দেখো আবার বলছি আমি, দ্য ম্যান সেড টু মি, এখানে মিটা কে না এই ইউটা, কারণ কি কথাটা কে বলেছে, দ্য ম্যান বলেছে। যখন লোকটি বলছে দ্য ম্যান সেড টু মি, লোকটি আমাকে বলেছিল যে ডু ইউ নো হোয়ার শি লিভস, তুমি কি জানো সে কোথায় বসবাস করে। তাহলে যখন বলছে দ্য ম্যান সেড টু মি ডু ইউ নো, তাহলে এখানে ইউকে, এখানে ইউ অবশ্যই এই মি আমি। তাহলে যখন আমরা দেখছি এই মিকে যখন নিয়ে আসছি তখন আই হয়ে আসবে। কেন মিটা আই হয়ে এলো, এখানে মি কেন ছিল, এখানে কেন আই ছিল না, কারণ মি এখানে আছে অবজেক্ট অংশেতে। তাহলে কি জানি আমরা যে অবজেক্ট অংশে কোনো প্রোনাউন বসলে তা অবজেক্টিভ ফর্মে থাকে। এবার যখন সেই ফর্মটি আমরা সাবজেক্ট করছি, যখন তার সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসছি তখন সেটি আই হয়ে যাবে। তাহলে কী লিখলাম, দ্য ম্যান আস্কড মি ইফ আই। এবার কী হবে, ভার্ব নিয়ে আসবো। এখানে নো ছিল ভার্ব, তাহলে নো কী হয়ে যাবে নিউ। কারণ কি যে বাঁদিকে যে রিপোর্টিং ভার্ব ছিল তা পাস্ট টেন্স ছিল, এবার এখানে পাস্ট টেন্স থাকার জন্য একে পাস করে দেবে। তাহলে কী লিখলাম, দ্য ম্যান আস্কড মি ইফ আই নিউ, দিয়ে বাকি বসবে হোয়ার সি, আবার ছিল লিভস, হয়ে যাবে লিভড, হোয়ার সি লিভড। তাহলে দ্য ম্যান আস্কড মি ইফ আই নিউ হোয়ার সি লিভড। তো দেখো এখানে কী কী চেঞ্জ হলো তোমরা খেয়াল করে দেখো। এখানে সেড টু আস্কড হলো, এখানে ডু থাকার জন্য এখানে ইফ বসলো, এখানে ইউটাকে অবশ্যই এখানে ইউ হচ্ছে মি আমি, তাই এখানে যখন তার সাবজেক্টের অংশে রাখছি অবশ্যই আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করছি, তাই আই করেছি। এখানে পাস্ট টেন্স থাকার জন্য নো হয়ে গেল নিউ, এবং ঠিক একই রকমভাবে এখানে হোয়ার সি লিভসের পরে তাকে আমরা লিফট করে দিলাম। পরবর্তী গ্রামার আসছি আমরা, তা হচ্ছে সি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম শি উইল ট্রাই এগেন, অর্থাৎ সে দুবার এক্সামে ফেল করেছে এবং সে কিন্তু আরও একবার ট্রাই করবে, চেষ্টা করবে। তো এখানে বলেছে জয়েন দ্য সেন্টেন্সেস, মানে সিম্পল না কম্পাউন্ড না কমপ্লেক্স কিছু বলে দেয়নি। যখন এমন ধরনের বাক্য থাকবে তা কিন্তু খুবই ইজি হয়ে যায়। তো একে আমরা এভাবে করতে পারি যে সি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম বাট শি উইল ট্রাই এগেন, সে দুবার ব্যর্থ হয়েছে পরীক্ষাতে কিন্তু সে আবার চেষ্টা করবে। অথবা আমরা এরকম বলতে পারি যে দো সি ফেল্ড ইন দ্য এক্সাম টুয়াইস
দো সি ফেলড ইন দ্য এক্সাম টোয়াইস, কমা দিয়ে হবে আমার যে সি উইল ট্রাই এগেন, সি উইল ট্রাই এগেন। অথবা বাদ দিয়ে করলে কী হবে যে সি ফেলড ইন দ্য এক্সাম টোয়াইস বাট সি উইল ট্রাই এগেন, সি উইল ট্রাই এগেন। নেক্সট দেখো বলছে ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার, অর্থাৎ তোমার গরিবদের প্রতি সিম্প্যাথি অর্থাৎ সহানুভূতি থাকা প্রয়োজন। যখন এই ধরনের বাক্য বলছে এবং তাকে বলছে যে অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি করতে হবে, মানে বাক্যটাকে আমাকে পুনরায় লিখতে হবে এই সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্ম করে। এবার জাস্ট আমরা এখানে সিম্প্যাথি আছে আমরা তার অ্যাডজেক্টিভ ফর্ম সিম্প্যাথেটিক করে দিলাম, উত্তর কিন্তু হবে না, কিছু জিনিস চেঞ্জ হবে। যেমন এখানে উত্তর আসবে যে ইউ শুড বি সিম্প্যাথেটিক, ইউ শুড বি sympathetic, you should be sympathetic towards the poor অথবা to the poor, towards the poor অর্থাৎ গরিবদের প্রতি তোমার অবশ্যই সহানুভূতিশীল হওয়া প্রয়োজন, কথাটা বলছি। তাহলে আমার বাক্যটি ছিল সিম্প্যাথি, তাই করলাম আমরা অ্যাডজেক্টিভ ফর্মেতে সিম্প্যাথেটিক। যখন আমি সিম্প্যাথেটিক করলাম তখন শুড হ্যাভটা হয়ে গেল শুড বি, এবং এখানে ছিল আমার ফর দ্য পুয়ার হয়ে গেল টুয়ার্ডস দ্য পুয়ার বা টু দ্য পুয়ার। তাহলে কী উত্তর হলো ইউ শুড বি সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পুয়ার, অর্থাৎ গরিবদের প্রতি তোমার সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। আর যখন সেটি কোয়েশ্চেন ছিল তখন কী ছিল না ইউ শুড হ্যাভ সিম্প্যাথি, তোমার সহানুভূতি হওয়া প্রয়োজন কার প্রতি না ফর দ্য পুয়ার, গরিবদের প্রতি। তাহলে এই ছিল আমাদের এবিটি টেস্ট পেপার থেকে মোট 12খানা এক্সাম্পল। আমি আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে কীভাবে তোমরা 75% উপর মার্কস তুলতে পারো খুব সহজেই তা নিয়ে ক্লাস করব, তোমরা অবশ্যই দেখো। ধন্যবাদ।